আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান। আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ লার্নিং উইথ কামরুল হাসান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি নোভেলা হার্ট অফ ডার্কনেস বাই জোসেফ কনরাড এই সম্পর্কে আলোচনা করব। তাহলে এর ভিতরে কি কি থাকতে পারে আজকে আমাদের আলোচনায়, সেটি হচ্ছে আমরা হার্ট অফ ডার্কনেস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। এটি কবে প্রকাশিত হয়েছিল বা কোথায় কি সম্পর্কে, তারপর এর রাইটারকে, এরপর এর মেইন ক্যারেক্টার যেগুলি প্রোটাগনিস্ট এবং লিড ক্যারেক্টার যাদেরকে ঘিরে এই নোভেলাটি তৈরি হয়েছে, আবর্তিত হয়েছে, তাদের সম্পর্কে সংক্ষিপ্ত আমরা আলোচনা করব এবং এর পরের পার্টে আমরা এর সামারি সম্পর্কে কথা বলবো। এ সম্পর্কে বিশেষ একটি কথা বলে নেওয়া উচিত যে এটি আমি তৈরি করেছি আমারই এক ফলোয়ার, যিনি রিকোয়েস্ট করেছেন যে হার্ট অফ ডার্কনেস সম্পর্কে কিছু বললে ভালো হয়। ওনারই রিকোয়েস্টে আমার এই পর্বটি আজকে তৈরি করছি। তো আশা করছি আমার সাথে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক হার্ট অফ ডার্কনেস বাই জোসেফ কনরাড। তাহলে হার্ট অফ ডার্কনেস নোভেলা বাই জোসেফ কনরাড এর মেইন ক্যারেক্টার্সগুলো অথবা লিড ক্যারেক্টার্সগুলো যেগুলো বেশ কাহিনীটাকে পরিচালিত করে, আবর্তিত করে, কাহিনীকে পরিণতিতে নিয়ে যায়, সেই ক্যারেক্টার্সগুলো আমরা একটু দেখে নিই। তাহলে এর ভিতরে প্রথম আসছে আমাদের চার্লস মার্লো। তিনি হচ্ছে প্রোটাগনিস্ট। এবং শেষের দিকে আমাদের নাম্বার 2 আসছে কার্জ। এরপর জেনারেল ম্যানেজার, রাশিয়ান, ব্রিক মেকার এবং চিফ অ্যাকাউন্টেন্ট। তাহলে এই হচ্ছে আমাদের প্রধান চরিত্রগুলো, যেগুলো আমাদের না জানলে ক্যারেক্টার্স অথবা আমাদের সামারিগুলো জানা খুব একটা সহজ হবে না। তাহলে এগুলি সম্পর্কে যদি আমরা জানি তাহলে আমাদের যে সামারিটা সেগুলো জানা কিন্তু বেশ সহজ হয়ে যাবে। তাহলে চলুন আমরা এই ক্যারেক্টার্সগুলো একটু ব্রিফ আমরা জেনে নেই। তাহলে আসুন আমাদের প্রথম ও প্রধান চরিত্র অর্থাৎ আমাদের যে প্রোটাগনিস্ট, সেই প্রোটাগনিস্ট সম্পর্কে জেনে নিই। তিনি হচ্ছেন চার্লস মার্লো। চার্লস মার্লো একজন আত্মীয়ের মাধ্যমে তিনি ব্রাসেলসে একটি কোম্পানিতে যোগদান করেন। তো ওনার চাকরি হয় কিন্তু হার্ট অফ আফ্রিকা অর্থাৎ কঙ্গোতে। তিনি কিন্তু একজন নাবিক ছিলেন। নাবিক হিসেবে ওনার যোগদান হয়, চাকরিটা হয়, কিন্তু তিনি নাবিকের চাকরিটা পান না। তিনি এমন একটা চাকরি পান যেখানে বিভিন্ন কোম্পানি আফ্রিকার বিভিন্ন ঐশ্বর্য, শোষণ, লুটপাট, উৎপীড়ন এগুলোর ভিতরে তারা প্রতিযোগিতায় লিপ্ত। তো এমনই এক কোম্পানিতে ওনার চাকরি হয় এবং তিনি ছিলেন খুব ভালো মানুষ। ওনার নৈতিকতা ছিল খুব ভালো। ওনার নৈতিকতার কারণে তিনি কিন্তু সবসময় ভালো কাজ করেন এবং খারাপ কাজ তিনি করতেন না। তো সেই এমন একটি পরিস্থিতিতে ওনার চোখে সেই খারাপ কাজগুলি ধরা পড়ে। তো সেই আফ্রিকানদের কাছ থেকে ওনাদের যে কোম্পানি বিভিন্নভাবে, বিভিন্ন কর্মকর্তা বিভিন্নভাবে তাদের যে ঐশ্বর্য, আইভরি, হাতির দাঁত, তারপর যে বিভিন্ন মিনারেলস যেমন খনিজ যে সমস্ত সম্পদ রয়েছে সেগুলো বিভিন্নভাবে তারা লুটপাট করতেন, এমনকি মানুষও হত্যা করতেন। তাদের ধর্মে ঢুকে যাওয়া, তাদের সংস্কৃতিতে ঢুকে যাওয়া, এরপর আমরা দেখব বিভিন্ন চরিত্রে কিভাবে মানুষের ভিতরে ঢুকিয়ে যে ছদ্মবেশে তাদের কাছ থেকে তাদের সম্পদগুলি হাতিয়ে নেয়। তো বর্তমান বিশ্ব এবং তখনকার যে বিশ্ব, এই ছবিটি কিন্তু জোসেফ কনরাড এঁকেছেন যে কিভাবে আফ্রিকাকে শোষণ করা হচ্ছে। তো আমাদের চার্লস মার্লো সেটি বর্ণনা দিচ্ছেন। ওনার চোখে বিষয়টি ভালো লাগেনি। তো কিভাবে আফ্রিকাকে শোষণ করা হচ্ছিল সেটি কিন্তু তিনি বর্ণনা করেছেন। জোসেফ কনরাড সেটি আমাদের প্রোটাগনিস্ট চার্লস মার্লোর মাধ্যমে এটি বর্ণনা করেছেন। তাহলে তিনি এটিকে বলেছেন, চার্লস মার্লো, যে হার্ট অফ ডার্কনেস অর্থাৎ আমাদের হৃদয়ের কলুষতা, অর্থাৎ যেটিকে বলা উচিত ছিল যে কঙ্গো, যেটি হার্ট অফ আফ্রিকান কন্টিনেন্ট। তো আফ্রিকান মহাদেশের যে হার্ট বলা উচিত ছিল কঙ্গোকে,
তো চার্লস মার্লো সেটিকে বলছেন হার্ট অফ ডার্কনেস, অর্থাৎ আমাদের হৃদয়ের কলুষতা, অন্ধকারচ্ছন্ন আমাদের হৃদয়। আমরা কতটা খারাপ হলে আমরা সেই ধনী সমাজ হই, অথবা আমরা নিচু সমাজ হই, অথবা অশিক্ষিত অথবা দরিদ্র সমাজ, তাদের ভিতরে খুব একটা পার্থক্য দেখা যাচ্ছে না। বরঞ্চ সেই উপরের লেভেলের উঁচু জাতীয় তারাই কিন্তু আমাদের সেই সম্পদগুলি কিন্তু ধ্বংস করছে, সম্পদগুলি তারা লুট করছে, এবং তারা অনেক বেশি সম্পদশালী হচ্ছে এবং গরিব আরও বেশি গরিব হচ্ছে। এভাবেই কিন্তু আমরা নিষ্পেষিত হচ্ছি। জোসেফ কনরাড চার্লস মার্লোর মাধ্যমে এটাই দেখাতে চেয়েছেন। তাহলে ওনার এগুলো ভালো লাগে নেই, এটাকে তিনি বলছেন দি হার্ট অফ ডার্কনেস, যেটি আমাদের আজকে আলোচ্য এই নোভেলার নামকরণ। তাহলে আমরা যদি বিভিন্ন ক্ষেত্রে প্রশ্ন পাই যে হার্ট অফ ডার্কনেসের নামকরণের সার্থকতা, অথবা জাস্টিফাই দি নেম হার্ট অফ ডার্কনেস, তা আমরা কিন্তু সেভাবে লিখে দিতে পারবো। তাহলে এই হচ্ছে আমাদের মেইন ক্যারেক্টার্স অথবা প্রোটাগনিস্ট চার্লস মার্লো। তিনি বেশ নৈতিকতা এবং নৈতিকতার মাধ্যমে তিনি জীবন পরিচালিত করেছেন। তিনি নৈতিক ছিলেন, ভালো মানুষ ছিলেন, খারাপ কাজ তিনি করেননি, এবং খারাপ কাজগুলো ওনার চোখে পড়েছে, তাই তিনি এটাকে বলেছেন দি হার্ট অফ ডার্কনেস। আজকের নোভেলাতে আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে কার্জ। তাহলে তিনি মূল চরিত্রে না থাকলেও তিনিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছেন এই নোভেলাটিতে। নোভেলাটি সংগঠনের মাধ্যমে ওনার চরিত্রের মাধ্যমে এই নোভেলাটি বেশ সংঘটিত হয়েছে। তাহলে তিনি কি করেছেন, তিনি স্থানীয় যেই উপজাতীয়রা ছিলেন, স্থানীয় অধিবাসী জনগণ ছিলেন, তাদের ভিতরে বিভিন্ন ছদ্মবেশে ঢুকে পড়েছিলেন। তাদের আচার আচরণ, ধর্মীয় অনুষ্ঠান এর মাধ্যমে একজন সামাজিক, আমরা এখনকার যদি বলি যে এনজিও, যে সামাজিক বিভিন্ন আচার অনুষ্ঠান অথবা সামাজিক বিভিন্ন অনুষ্ঠান করে দেওয়া বা তাদেরকে সাহায্য সহযোগিতা করা, এই ধরনের বিষয়ের মাধ্যমে সে ঢুকে পড়েছিল তাদের সমাজে। ঢুকে পড়ে তাদের কাছ থেকে বিভিন্ন ঐশ্বর্য, আইভরি এবং অনেক কিছু তারা বিভিন্নভাবে তাদেরকে লুটপাট করেছিল। তো এই জিনিসটি চার্লস মার্লোর ভালো লাগেনি। চার্লস মার্লো ওনার একটি বিষয় শুনে বেশ আশ্চর্যান্বিত হয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন। সেটি হচ্ছে উনি নাকি দুরকম দ্বৈত জাতীয়তা ওনারা আছে। সেটি হচ্ছে প্রথমত তিনি হচ্ছেন ফ্রেঞ্চ, দ্বিতীয় হচ্ছেন তিনি ইংলিশ। তো উনি যাই করেছেন শেষ পর্যন্ত তিনি নৌকায় মৃত্যুবরণ করেন, এবং মৃত্যুবরণ করার আগে ওনার শেষ কথা ছিল দি হরর, অর্থাৎ তিনি কিছু একটি উপলব্ধি করে গেছেন যে তিনি খারাপ কাজ করেছেন, সেই বিষয়টি হয়তোবা মৃত্যুর আগে তিনি উপলব্ধি করে গেছেন। তাহলে এই হচ্ছে একজন খারাপ লোক, যিনি সেই উপজাতীয়দের ভিতরে ছদ্মবেশে ঢুকেছেন। ছদ্মবেশে ঢোকার মাধ্যমে তিনি তাদের সমস্ত সম্পত্তি, তাদের বিভিন্ন আইভরি থেকে শুরু করে হাতির দাঁত যাকে বলা হয়, সেই বিভিন্ন কিছু ওনারা সংগ্রহ করেছেন অবৈধভাবে, এবং তাদেরকে নিঃশেষ করেছেন সে আফ্রিকানদের। তো যেটি আমরা বিভিন্নভাবে দেখেছি যে আমরা আফ্রিকানদের ইতিহাস যদি দেখি, সেই ইতিহাসে আমরা দেখি ইংরেজরা কিন্তু বা পশ্চিমারা, সাদা চামড়া, ওনারা কিন্তু বিভিন্নভাবে এদেরকে নিষ্পেষিত করেছেন। সেটি কিন্তু আমরা আরেকবার দেখছি। আপনারা যদি মায়া অ্যাঞ্জেলিওর স্টিল আই রাইজ এই কবিতাটি যদি পড়ে থাকেন, তাহলে সেখানেও দেখবেন তিনি কতটা স্ট্রাগলের মাধ্যমে উঠে এসেছেন। আমরা এখানে কিন্তু আরও একবার দেখলাম কিভাবে কৃষ্ণাঙ্গরা বা আফ্রিকানরা সেখানে নিষ্পেষিত হচ্ছে। তাহলে এই একজন ব্যক্তি যিনি তাদেরকে ছদ্মবেশে ঢুকেছেন এবং তাদেরকে শোষণ করেছেন। কোম্পানির ব্রাসেলসে একজন হেড স্টেশনে একজন জেনারেল ম্যানেজার রয়েছেন। তো ইনি হচ্ছেন সেই জেনারেল ম্যানেজার। তাহলে লেখক এখানে বলছেন ওনার দুটি বৈশিষ্ট্য। একটি হচ্ছে তিনি তার ক্ষমতার মাধ্যমে ওনার অন্যান্য কর্মীদেরকে বা আশেপাশের যারা আছেন তাদেরকে তটস্থ করে রাখতে পারতেন, ভীত সন্ত্রস্ত করে রাখতে পারতেন। আর দ্বিতীয়টি হচ্ছে আফ্রিকা থেকে ওনাদের স্টেশনে
তিনি বিভিন্ন আফ্রিকান রোগ-শোক নিয়ে আসতেন। তাহলে এই দুটিকে তিনি বৈশিষ্ট্য বলেছেন। এবং অন্যদিকে মার্লো বলছেন এই জেনারেল ম্যানেজার একজন ফাঁপা হলো ব্যক্তিত্ব, ওনার ভিতরে কোনো ব্যক্তিত্ব বলতে কিছুই নেই, উনি একজন ফাঁপা মানুষ। ওনাকে তিনি বেশ খারাপ আকারে ব্যঙ্গ বিদ্রূপ করেছেন। তাহলে এই হচ্ছে সে আমাদের জেনারেল ম্যানেজার। তাহলে আমাদের 4 নম্বর ক্যারেক্টার সেটি হচ্ছে রাশিয়ান। তিনি অনেকটা ভাঁড়ের মতো দেখা যায়, অথবা মূকাভিনয়ে যারা করেন তাদের মতো দেখা যায় ওনাকে অনেকটা। তো তিনি প্রথম চার্লস মার্লোকে কার্জ সম্পর্কে তথ্য দেন। তো তিনি কার্জ সম্পর্কে তথ্য দেন চার্লস মার্লোকে। তো তিনি কার্জের বুদ্ধিদীপ্ত আচরণ, তার ইন্টেলিজেন্স, এগুলি ওনার কাছে ভালো লাগে। তারপর কার্জের সম্পর্কে রাশিয়ান বিভিন্ন তথ্য দেন। তো সেই তথ্যগুলো ওনার সত্যিতে পরিণত হয়েছিল যখন চার্লস মার্লো কার্জ সম্পর্কে একটি বিষয় নিয়ে একটি নিশ্চিতভাবে একটি বিষয়ে সিদ্ধান্তে উপনীত হন বা একটি সিদ্ধান্তে প্রমাণিত হয়, তখন বোঝা যায় যে না, রাশিয়ান যেই কথাটি বলেছিলেন সেটি প্রকৃতভাবে সত্যই ছিল। এখন দেখুন আমাদের শেষ একটি ক্যারেক্টার, সেটি হচ্ছে ব্রিক মেকার। তাহলে তিনি কিন্তু ব্রিক মেকার হিসেবে আবির্ভূত হন না। তিনি হচ্ছেন জেনারেল ম্যানেজারের সেক্রেটারি, বা একজন পোষা সেক্রেটারি যাকে বলা যায়, যে তার নিজের লোক, এই ধরনের বিষয় আর কি। সমস্ত বিষয় নিজের থাকবে, তথ্য আদান প্রদান সব কিছু বিষয় নিয়ে। এবং তিনি হচ্ছেন অত্যন্ত ক্ষমতালোভী। তো ক্ষমতালোভী এবং অলস। তো তিনি কার্জ এবং চার্লস মার্লোকে তার হুমকি হিসেবে দেখেন এবং এদেরকে তিনি সরিয়ে দেবার চেষ্টা করেন। ব্রিক মেকার তিনি কার্জ এবং চার্লস মার্লোকে গ্যাং অফ ভার্চিউ অর্থাৎ পুণ্যের দল হিসেবে ব্যঙ্গ বিদ্রূপ করেন। ব্যঙ্গাত্মক সুরে তিনি এই কথাগুলো বলেন এবং তিনি চার্লস মার্লোকে কার্জের সাথে পরিচয় করিয়ে দেন। এটিও তিনি ব্যঙ্গ বিদ্রূপের মাধ্যমে করান। তো আমাদের বিষয়গুলো দেখে এরকমই মনে হচ্ছে যে আফ্রিকাতে শোষণ, পীড়ন, নিপীড়ন এর জন্য যে আমরা একটি সংঘবদ্ধ অবস্থা পূর্বের সময়ে ছিল, সেটি জোসেফ কনরাড দেখাতে চেয়েছেন। তো যেটি কিন্তু বর্তমানেও চলছে, হয়তোবা কিছুটা কম। তো বিভিন্নভাবে কিন্তু আমাদের এই শোষণ নিপীড়ন চলছে বা চলেছে। তো আমাদের মায়া অ্যাঞ্জেলিও যেভাবে খুব কঠোর পরিশ্রম করে উঠে এসেছেন, তো সেই একই রকম পরিস্থিতি তিনিও কিন্তু মায়া অ্যাঞ্জেলিও এই ধরনের পরিস্থিতির ভিতরে ছিলেন, কিন্তু তিনি উঠে এসেছেন। হয়তোবা অনেকে উঠে আসতে পারেন না এই শোষণ পীড়ন থেকে। আমাদের সমাজে কিন্তু আমরা গরিব শ্রেণী যারা এইভাবে শোষণের মধ্যে কিন্তু থাকি। ধনী হতেই থাকে, গরিব হতেই থাকে। সেই বিষয়টি কিন্তু আমাদের জোসেফ কনরাড দেখাতে চেয়েছেন এবং এই জন্য তিনি এর নাম দিয়েছেন হার্ট অফ ডার্কনেস। তো আমরা এর পরবর্তী যে সেগমেন্ট হবে, যে পর্ব হবে, তাতে আমরা এর সামারি নিয়ে আলোচনা করব। আশা করি এর সাথেই থাকবেন। তো আজ এই পর্যন্তই। আশা করছি আমার এই বর্ণনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার ফেসবুক পেজ ফলো করুন, আর সবশেষে আমার জন্য দোয়া করুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।